ভারতের একমাত্র পছন্দ বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ। তাদের সেকেন্ড অথবা বাধ্যগত অপশন হচ্ছে বিএনপি, অবশ্যই জামাত ইসলাম না বা অন্য কোনো ইসলামিক দল না, তাদেরকে তারা বিশ্বাস করে না। তো বাংলাদেশের জনগণ আমি মনে করি ভারতীয় মিডিয়ার কারণেই আরও ভারত বিরোধী হয়ে আসছে। আমি ভারত ভেঙে যাওয়াটাকে কিন্তু প্রমোট করছি না, বাট ভারত তার নিজস্ব অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতাটাকে ডেভেলপ না করে অন্যের কে কি করছে সেটা নিয়ে তারা বেশি সময় দেয়। বাংলাদেশে কে ভিজিট করতে আসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে, কি কথা বলছে, এমওইউর কোন সেন্টেন্সের মধ্যে কি বোঝাচ্ছে, এটা নিয়ে তারা বেশি সময় দিচ্ছে। ভারতের মিডিয়ার বেশিরভাগ সময় তারা তার প্রতিবেশীর বিরুদ্ধে কথা বলতে বেশি তারা পছন্দ করছে। এটাতে কিন্তু শুধু যে দুই সরকারের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে তা না, দুই দেশের জনগণের মধ্যেও কিন্তু বাংলাদেশের জনগণ আমি মনে করি ভারতীয় মিডিয়ার কারণেই আরও ভারত বিরোধী হয়ে উঠছে বেশি। তাদের কার্যকলাপ তো আছেই। আমাদের ক্রাইসিসে ভারত আমাদের কোনো কাজে আসছে না। আমাদের দেশে পেঁয়াজ ঘাটতি হলে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে, চালের ঘাটতি হলে তারা চাল রপ্তানি বন্ধ করছে। তো এই জিনিসগুলো বাংলা এবং তাদের সমস্ত অপ্রয়োজনীয় সবজি এবং দ্রব্যাদি তারা বাংলাদেশে ডাম্প করার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমাদেরকে বিরক্ত করে। আমরা কিন্তু গত 2 বছরে অনেক কিছুই প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ভারত ছাড়া বাংলাদেশের মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। অতি প্রয়োজনে আমরা আরও ডেভেলপড কান্ট্রিতে যে আমাদের চিকিৎসার প্রবলেম সলভ করতে পারি। আমাদের ব্যবসায়িক প্রয়োজনেও আমাদের অনেক অল্টারনেটিভ আছে, যেটা আমরা ভারতের কারণে অন্যদিকে তাকাইনি। বাট গত 2 বছরে কিন্তু আমরা আমাদের সেই ওপেনিংগুলা আমরা ইউজ করতে সক্ষম হয়েছি। সুতরাং এই যে ভিসা বন্ধ করেছিল ভারত তাদের নিজস্ব স্বার্থে, এবং তারা তাদের নিজস্ব স্বার্থেই কিন্তু ভিসাটা চালু করেছে, বাংলাদেশের কোনো চাহিদার প্রেক্ষিতে না। এর জন্যে তারা কিছু ভারতীয় মনোভাবাপন্ন বাংলাদেশি কিছু দালালকে তারা প্রমোট করেছে মিডিয়াতে বলার জন্যে যে আমাদেরকে আপনারা লালন পালন করবেন, দেখে শুনে রাখবেন, এবং তারা অস্থির হয়ে গেছে ভারতে যাওয়ার জন্য। এবং যারা এই মুহূর্তে আমি মনে করি ভিসার জন্য অ্যাপ্লাই করছে তাদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের যারা পলাতক, তাদের পরিবারবর্গ, তাদের সহায় সম্পত্তি যারা দেখাশোনা করে, তারা যাচ্ছে ভারতে যাওয়ার জন্য উদ্যোগী, অবশিষ্ট যারা আছে। দ্বিতীয় হচ্ছে একটা বিরাট জনগোষ্ঠী আছে বাংলাদেশের যারা ডুয়েল সিটিজেনশিপ মেনটেন করে, তারাও দীর্ঘদিন তাদের ভারতে যেতে পারে না, তারা একটা যাচ্ছে। তো এই ধরনের মুভমেন্ট আমাদেরকে মোটেও চিন্তিত করছে না যে ভিসা ওপেন করলে কারা ভারতে বেড়াতে যাবে, তা এটা আমাদেরকে মোটেও চিন্তিত করছে না। ভারত ভেঙে যাওয়ার যেটা সম্ভাবনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত যদি চীনের সাথে বা দক্ষিণ এশিয়াতে তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে না তোলে, যে ইকোনমিক আইসোলেশনটা হবে, যে মিলিটারি আইসোলেশনটা ভারত সাফার করবে। এবং এই মুহূর্তে আমি মনে করি রাশিয়া, আমেরিকা তো মুখ ফিরিয়ে নিয়েছেই। আমেরিকা শুধু কমার্শিয়াল রিলেশন ছাড়া ভারতের সাথে কোনো স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ ওপেনলি মেনটেন করছে না। তাদের যে কনফিডেন্সটা ছিল ভারত পাকিস্তানের এই যুদ্ধের পরে, কিন্তু আমি মনে করি আমেরিকা সেটা নিশ্চিত হয়েছে যে ভারত প্রকৃত অর্থে কোনো সামরিক শক্তি না। সেই প্রেক্ষিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, রাশিয়াও এই মুহূর্তে ভারতের পুরোপুরি বন্ধু না, চীন তার বন্ধু না, ইরানও নিশ্চিত হয়েছে যে ভারত তার বন্ধু না, ইসরায়েলের পক্ষ না হতে। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে ভারত আরও চাপের মধ্যে পড়বে, এবং এই পরিস্থিতি ভারতকে ভেঙে দিতে পারে, এবং সেটা তার সাফার করবে মোস্টলি আমাদের পূর্বের যে 8টা স্টেট, সিকিম থেকে শুরু করে 7 সিস্টার্স যেটাকে বলি, এই অংশটাই হয়তো সাফার করবে। এবং সেটা ভেঙে গেলে তো আবার আমরা রাশিয়া যখন 90 সালে ভেঙে যায় তখন আমরা দেখেছি কি হয়। ইউরোপ একত্রিত হয়েছে, বাট রাশিয়া ভেঙে গেছে, আবার সেরকম একটা ভাঙনের সুর জেগে উঠতে পারে। এবং সেটা হলে আমি মনে করি নতুন একটা জিওপলিটিক্যাল অ্যালায়েন্স হবে। এই বাংলাদেশ কেন্দ্রিক 7 সিস্টার্স একটা ইকোনমিক একটা ফেডারেল স্টেট হিসেবে, যেটা অনেকে বলে,
ওরকম একটা ইউনিয়ন অনেক বেশি নিউট্রাল ফ্রেন্ডলি একটা, সেই ক্ষেত্রে সেভেন সিস্টার্সের ডেভেলপমেন্ট আরও বেশি ত্বরান্বিত হতে পারে। ভারত ভাঙলে আমি মনে করি সেভেন সিস্টার্সের ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হবে, বাট আমি মনে করি না যে বাংলাদেশ সেটাতে পজিটিভলি কন্ট্রিবিউট ভাঙার পক্ষে কাজ করবে, প্রয়োজন নাই। ভারতের নিজের কারণেই সেটা ভেঙে যেতে পারে। যদি তাদের এখন এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক যথাযথ না হওয়ার কারণেই কিন্তু সেভেন সিস্টার্স বেশি সাফার করছে। আচ্ছা, তো সেই জিনিসটা ওপেন হয়ে যাবে, তখন তারা অলরেডি বাংলাদেশকে মাধ্যম হিসেবে, করিডোর হিসেবে ইউজ করে তারা ডেভেলপমেন্টের কাজটা অনেক ফাস্ট করতে পারবে এবং তাদের ওই নিরাপত্তা ঝুঁকিটা থাকবে না। এখন যে ঝুঁকিটা আছে ওইটা থাকবে না, তারা নিশ্চিন্তে তারা ডেভেলপ করতে পারবে। তাদের মানে একটা দেশ হওয়ার প্রয়োজন নাই, 7টা দেশ হিসেবেই তারা ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করতে পারে, যেভাবে ইউরোপে ছোট ছোট দেশ আচ্ছা সার্ভাইভ করে। আর এমনি আমরা কিছুদিন পর পর কলকাতা, আসাম বা পশ্চিমবঙ্গ থেকে হুঙ্কার শুনি যে বাংলাদেশ দখল করে ফেলবে, বাংলাদেশ থাকবে না। তো আমি যদি প্রশ্নটা এভাবে করি, যদিও এরকম প্রশ্ন কেউ করে না, যে ভারতের কত সময় লাগবে বাংলাদেশ দখল করতে, আর যদি দখল করে তাহলে প্রথম কয়েক ঘন্টা বা কয়েক দিনে কি হবে আসলে? আমি এটা তো অ্যাবসলিউটলি মানে পলিটিক্যাল গালি হিসেবে মনে করি, এবং যেটা কথা আছে না বাংলায়, ফাঁকা কলসি বাজে বেশি, জি জি, আমার এই আওয়াজটাকে ওইরকমই মনে হয়। তোমার যদি ক্ষমতা থাকে তুমি দখল করে দেখাও না। এই যে আমরা দেখলাম যে মানে গত 2-3 দিনে অরুণাচলের বিরাট একটা অংশ চীন কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আবার এখন যেটা মিডিয়াতে, এই সমস্ত জিনিস তো ভারত হ্যান্ডেল করতে পারছে না, দখল করে তো দূরের কথা। যে তারা যে টেকনিকগুলো ইউজ করছে, রংপুরের দিকে জমি কিনে তারা ওইটাকে হিন্দু বাংলাদেশ বানাবে, এটা অবাস্তব পরিকল্পনা। ওই দিন শেষ হয়ে গেছে। রাশিয়া যেটা ইউক্রেনের সাথে করেছে, আমি মনে করি না যে আর কোনো পৃথিবীর আর কোনো দেশ এটা অ্যালাউ করবে। ভারতের পক্ষে তো এটা সম্ভবই না। বাট আমাদের নিরাপত্তামূলক বা প্রিকশনারি মেজার্স আমাদেরকে নিতে হবে। আমি মনে করি না যে বাংলাদেশ এই মুহূর্তে কোনো সামরিক জোটে যাবে, বাট আমাদের বন্ধু সংখ্যা আরও বাড়াইতে হবে। স্পষ্টভাবে তাদের সাথে আমাদের রিলেশনটা ডেভেলপ করতে হবে। রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার চীন সাপোর্ট করে যে চেঞ্জটা আমরা লক্ষ্য করেছি, এটা আমি মনে করি যে জাস্ট দি বিগিনিং। সম্পর্কের প্রাচীরটা যদি ভাঙতে পারে সেটাই যথেষ্ট না। আমি তো মনে করি যে সম্পর্কের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা হয়তো কাটার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, বাট সেটাকে এগিয়ে নিয়ে একটা পর্যায়ে নিতে হবে। শুধু আমরা এমওইউ সাইন করাটা কিন্তু যথেষ্ট না। এই এমওইউর পরিপ্রেক্ষিতে সম্পর্কটাকে আরও গভীর করা, যেটা এই যে করিডোরের কথা হচ্ছে, ইকোনমিক করিডোর, আমি তো মনে করি এটা একটা বিরাট উদ্যোগ, যেটাকে খুব দ্রুত কার্যকর করা উচিত। বাংলাদেশের অনেক সমস্যা এটাতে সমাধান হয়ে যাবে যদি আমরা এই কুনমিং থেকে সরাসরি বাংলাদেশে মায়ানমার হয়ে আমাদের পণ্য সামগ্রী চলাচল শুরু করে, এবং এটা খুব কম এফোর্টে এটা সম্ভব। ম্যান্ডালে পর্যন্ত চীনের ইউনান প্রদেশ থেকে মায়ানমারের নর্থে যে প্রভিন্সটা, ওইটার শহর ম্যান্ডালে, ওই পর্যন্ত তারা বিরাট একটা হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে। ওখান থেকে বাংলাদেশের গুন্দুম পর্যন্ত যোগাযোগ স্থাপন করা মোটেও কঠিন কোনো ব্যাপার না, এটা সম্ভব। আর আমি মনে করি যে অলরেডি এই প্রজেক্টের উপরে কাজ অনেক দূর এগিয়ে গেছে, কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রেলওয়ে লাইনটা ডেভেলপ অলরেডি এক্সিকিউট করা হয়ে গেছে, কার্যকর আছে এই মুহূর্তে, এটা শুধু কক্সবাজারের পর্যটকদের যাতায়াতের জন্য না। এটা যদি কেউ ভেবে থাকে এটা 100 বছরেও এটার ইকোনমিক্যালি ভায়াবল হবে না। এটার উদ্দেশ্য হচ্ছে এটাকে এগিয়ে নিয়ে চীনকে লিঙ্ক করা, এবং এটাই আমার মনে হচ্ছে যেন যদি করিডোরটাকে কার্যকর করা হয়, ইকোনমিক করিডোর, এটাকে আবার আমাদের প্রতিবেশী এটাকে বিভিন্ন রকমভাবে সংজ্ঞায়িত করা বা লিঙ্ক করার চেষ্টা করছে, যে এটা মায়ানমারের সাথে যে
করিডোরের কথা ভাবা হচ্ছিল, ভারত চীনের উপর নির্ভরশীল হয়ে যাবে, চীনের কাছে জিম্মি হয়ে যাবে, আমরা হাম্বালটোটা পোর্টের মতো শ্রীলঙ্কার আমরা আমাদের পোর্ট হারাবো, দেশ হারাবো। আমি ওটা প্রপাগান্ডা ছাড়া আর কিছু মনে করি না। আচ্ছা, কিন্তু এখানে তো একটা বিষয় বলা দরকার যে আমরা সিকিমের সংসদের ব্যাপারটা ইতিহাসে পড়েছি যে সংসদে বিল পাসের মাধ্যমে সিকিমের মতো একটা রাষ্ট্র মানে ভারতের সাথে মিশে যায়। তার প্রতিচ্ছবিতে আমরা বিগত বছরগুলোতে দেখলাম বাংলাদেশের সংসদে। আপনি যেটা বললেন যে ভারত হাস্যকর বক্তব্য দেয় যে বাংলাদেশ দখল করবে, কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদের চিত্র তো একটু ভিন্ন দেখি আমরা। ভারতকে এত দিয়েছি, আজীবন মনে রাখবে। সংসদে বসে সাংসদরা বলতো, মোমিনের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, বা কিছুদিন আগেও একটা বক্তব্য শুনেছি একজনের যে ভারতের সাথে ডিভোর্স হওয়া, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, ভারতের সাথে ডিভোর্সের কোনো এগুলো কি কোনো একটা আতঙ্কিত ইঙ্গিত নয়? সিকিমের যে লেন্দুক দর্জির যে গল্পটা, ঘটনা না মানে যে কাহিনীটা, সরি, জি, এই কাহিনীটা আমি মনে করি বাংলাদেশের কনসেপ্টে 24 সালের শুরু পর্যন্ত এটা কার্যকর ছিল, এই কনসেপ্টটার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমি মনে করি যে সিকিমের জনগণ বা তাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের থেকে বাংলাদেশের জনগণ এবং পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অনেক বেশি সতর্ক, সজাগ এবং ওয়েল ডেভেলপড। সেই 71 সালের বা 70s সিচুয়েশন থেকে বাংলাদেশের প্রেক্ষিতে অনেক পার্থক্য, অনেক বেশি আমরা অ্যালার্ট। তো সেটা কোনো অবস্থাতে সম্ভব ছিল না, এবং সেই কারণেই হয়তো জুলাই আন্দোলনটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে না। কেননা ওই সংসদ যদি 5 বছর থাকতো তাহলে আমরা ওই দিকে কোনো একটা পদক্ষেপ দেখলেও আমরা অবাক হওয়ার কিছু ছিল না। মানুষ কিন্তু এটাকেই সন্দেহ করেছিল, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আমার যেটা ধারণা, আমি যেটা সবসময় বলি যে ভারতের একমাত্র পছন্দ বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ। তাদের সেকেন্ড অথবা বাধ্যগত অপশন হচ্ছে বিএনপি, অবশ্যই জামাত ইসলাম না বা অন্য কোনো ইসলামিক দল না, তাদেরকে তারা বিশ্বাস করে না। তো সেই হিসেবে আমার মনে হয় বিএনপির সাথে তারা কোনো একটা টার্ম, যেটা বলে অলিখিত চুক্তি, ভারত যেটাকে বলছে, প্রচার করছে যে যারা 4টা কন্ডিশনে এগ্রি করছে বা অলিখিত কোনো যদি এগ্রিমেন্টে থাকে, সেটা কিছু তাদের বিএনপিতে ভারতীয় ঘরানার কিছু লোক আছে, পেইড এজেন্টস বলে যাদেরকে, এবং সেটা সকল পর্যায়ে আছে। এখন কোন পর্যায় পর্যন্ত সেটা চিন্তার বিষয়, এবং তারাই কিন্তু বক্তব্য দিয়েই সরকারকে বিব্রত করছে বলে আমি মনে করি। অনেকে গুপ্ত আছে, সুপ্ত আছে, তারা কথা বলছে না, পরিচিত ভারতীয় এজেন্ট উচ্চ পর্যায়ে, তারা কিন্তু নীরব, তারা সাইলেন্টলি কাজ করছে। অতীতে ভারতের পক্ষে কাজ করে এক্সপোজড হয়েছে, এখন তারা সতর্কতার সাথে কাজ করছে। কিন্তু অনেকে আছে নতুন নতুন ভারত প্রীতি দেখাতে যেয়ে সংসদে প্রকাশ্যে চলে আসতেছে। আমি মনে করি জনগণ এই ব্যাপারে যথেষ্ট সতর্ক। এটা করে দলকে আরও, সরকারি দলকে আরও বিব্রত করবে, তাদেরকে জনগণের থেকে আরও বিচ্ছিন্ন করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে উন্নয়নের একমাত্র উপায় হচ্ছে সবার আগে বাংলাদেশ শুধু স্লোগান না, বাস্তবে এটা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছিলেন ইলেকশনের আগে, সবার আগে বাংলাদেশ, সেটাকে বাস্তবে প্রমাণ করতে হবে, এবং এটাই মানুষ তার দল থেকে আশা করে, এবং তার মার থেকেও এটা পেয়েছিল, বাবার থেকে আরও বেশি পেয়েছিল। তো সুতরাং তারই বংশধর হিসেবে আমি মনে করি বাংলাদেশের জনগণ এখনও আশা করে, এবং আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া থেকে বা বেগম জিয়া থেকে বর্তমান প্রধানমন্ত্রী অনেক অ্যাডভান্টেজে আছে। কারণ হচ্ছে তাদের সময় বিরোধী দল বা সরকার বিরোধী কার্যকলাপটা অনেক বেশি প্রকট ছিল, আর বাংলাদেশের ইতিহাসে এখনই একমাত্র সংসদ যেখানে বিরোধী দল চীন সফরের পরে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানাচ্ছে। এই জিনিসটা, এই কোঅপারেশনটা তাদেরকে বজায় রাখতে হবে। তারা যদি একে অন্যের পিছনে লেগে যায়, বিশেষ করে সরকারি দল যদি বিরোধী দলকে আরও দুর্বল করার কাজে তাদের সহযোগিতা নিয়ে দেশকে শক্তিশালী করার পরিবর্তে বিরোধী দলকে দুর্বল করে তাদের ক্ষমতাটাকে আরও দীর্ঘায়িত করার কোনো স্বপ্নে লিপ্ত হয়, সেটা অতীতের মতনই ব্যর্থ হবে।